বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি প্রাচীন ভারতের সামন্ত প্রথার উৎপত্তি ও অগ্রগতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। মধ্যযুগের ইউরোপের মতো প্রাচীন ভারতে সামন্ত প্রথা ছিল কি না এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। মধ্যযুগের ইউরোপের আক্ষরিক ছবি ভারতে দেখতে পাওয়া না গেলেও সামন্ত প্রথার কয়েকটি নিজস্ব চরিত্র 300 খ্রিস্টাব্দে ভারতে দেখা গিয়েছিল। সামন্ত প্রথার দুটি বৈশিষ্ট্য যথা ভূমি সত্ত্বের বৈশিষ্ট্য, ভূমাধিকারীদের রাজ্য শাসনের ক্ষমতা। মৌর্য পরবর্তী যুগ থেকে কয়েকটি ভূমিপট্টলি দেখা যায় যাতে জমি দান করার সঙ্গে যে অঞ্চলটি দান করা হয় তার শাসনের অধিকারও দান করা হয়। ফলে দান গ্রহীতা জমিদারির সঙ্গে সঙ্গে শাসন ক্ষমতা পায়। এভাবে সামন্ত প্রভুর ব্যক্তিগত শাসনের ক্ষমতা গড়ে ওঠে। দ্বিতীয় খ্রিস্টাব্দে সাতবাহন রাজারা বৌদ্ধ শ্রমণদের শাসনের ক্ষমতাসহ ভূমি দান করেন। এই জমিতে রাজকীয় সেনা, কর্মচারী, পুলিশ ঢুকবে না বলা হয়। রাজার রাজস্ব আদায়, শাসনের ক্ষমতা এভাবে হস্তান্তরিত হয়। দ্বিতীয় প্রভর সেন বাকাটকও অনুরূপ শর্তে ভূমিপট্টলি দেন। এই অর্থে খ্রিস্টাব্দ 2 বা 3 শতকে সামন্ত প্রথার চিহ্ন দেখতে পাওয়া যায়। গুপ্তযুগের সামন্ত প্রথার বৈশিষ্ট্য সেটা কি? গুপ্তযুগের ব্রহ্মোত্র বা ব্রহ্মদেয় ভূমি পট্টলিগুলিতে সামন্ত প্রথার লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়। দান করা জমিতে যে কৃষক কারিগর ছিল তাদের আনুগত্য অতঃপর দান গ্রহীতা ব্রাহ্মণকে দিতে বলা হয়। রাজকীয় কর্মচারী, সেনা, ছত্রধারীরা ব্রাহ্মণ দানগ্রহীতার উপর কোনো প্রভাব খাটাতে পারবে না বলা হয়। গ্রহীতা ব্রাহ্মণকে তার সম্পত্তিতে কোনো অপরাধ অনুষ্ঠিত হলে শাস্তি দিতে পারবে বলা হয়। রাজার 7টি অধিকারের মধ্যে কর আদায় ও আইন শৃঙ্খলা রক্ষা প্রধান ছিল। এই দুটি অধিকার এই ভূমিপট্টলিতে ব্রাহ্মণকে ছেড়ে দেয়া হয়। বুদ্ধঘোষের পালি গ্রন্থে ব্রহ্মদেয় ভূমি বলতে জমি গ্রহীতার জমির উপর শাসন, কর ও বিচারের অধিকার বোঝায়। সুতরাং এই প্রথার ফলে ব্যক্তিগত শাসনের অধিকার, যা হলো সামন্ত প্রথার অন্যতম প্রধান লক্ষণ, তা স্পষ্টভাবে ধরা পড়েছে। মধ্যস্বত্বভোগী শ্রেণী। এই শ্রেণী কি? সামন্ত প্রথার দ্বিতীয় বৈশিষ্ট্য হল প্রধান সামন্ত কর্তৃক আনুগত্যের ভিত্তিতে অধীনস্থ সামন্তকে ভূমি বন্দোবস্ত দান এবং এভাবে মধ্যস্বত্ব প্রথার উদ্ভব। 397 খ্রিস্টাব্দে স্বামীদাস লিপিতে দেখা যায় যে মধ্যপ্রদেশে তিনি এক বণিককে তার জমি দান করার অনুমতি দিচ্ছেন। গুপ্তযুগে রাজকর্মচারীদের বেতনের বদলে জায়গির দেয়ার প্রথা প্রবল হয়। জাগির দ্বারা কর আদায় করে তাদের প্রাপ্য মেটাত। ক্রমে কর আদায়ের দায়িত্ব জাগিরদার ও জমিদারদের হাতে অনেকটা চলে যায়। রাজা সামন্ত প্রভুদের কাছ থেকে কর আদায় করতেন। ফাহিয়েন বলেছেন যে সাধারণ লোকেদের ঘরবাড়ি সরকারি খাতায় নথিবদ্ধ করতে হতো না। এর থেকে জমি ও কৃষকের উপর রাজার অধিকার শ্লথ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। 7ম খ্রিস্টাব্দে হিউয়েন সাংও এটা লক্ষ্য করেন। গুপ্তযুগের পর বেতনের পরিবর্তে জাগির দানের প্রথা খুব বেড়ে যায়।
অষ্টম খ্রিস্টাব্দে আশরাফপুর ফলক থেকে এটা জানা যায়। মুদ্রার পরিমাণ যতই কমতে থাকে ততই জমি বেতনের পরিবর্তে দেয়ার প্রথা বাড়ে। এই সকল জমি গ্রহীতার নাম ছিল ভোগ পটিকা বা ভোগিকা। এর অর্থ হলো এরা জমি ভোগ করত। ডক্টর আর.এস. শর্মা বলেছেন যে কখনো কখনো একাদিক্রমে তিন পুরুষ ধরে জমি ভোগ করার দৃষ্টান্ত দেখা যায়। কোনো কোনো ভোগ পটিকা গ্রামীণ কৃষকদের উপর অত্যাচার করত। বাণভট্টের রচনার একথা জানা যায়। সপ্তম খ্রিস্টাব্দে মহাভোগী নামে এক শ্রেণীর উদ্ভব হয়। এরা ছিল বড় সামন্ত। ক্রমে জমি বংশানুক্রমে বন্দোবস্তের অধীনে চলে যায়। এই সঙ্গে শাসন ও বিচারের ক্ষমতাও বংশানুক্রমিকভাবে চলে যায়। এভাবে সামন্ত প্রথার উদ্ভব হয়। সামন্ত প্রথার অন্যান্য লক্ষণও ক্রমে দেখা দেয়, যথা আনুগত্য প্রথা। ক্ষুদ্র সামন্ত তার ঊর্ধ্বতন সামন্তকে আনুগত্য, কর ও সামরিক সাহায্য দিত। সমুদ্রগুপ্ত তার ধর্মবিজয় নীতির মাধ্যমে সামন্তদের নিকট এরূপ বশ্যতা নেন। ৩. ষষ্ঠ শতকে সামন্ত শব্দটি ব্যবহৃত হয়। পল্লব রাজারা সামন্ত সুধামণি শব্দটি ব্যবহার করতেন। সৎ ও বশংবদ সামন্ত সম্বন্ধে মৌখরী ও মান্দাসর লিপিতেও সামন্ত শব্দের ব্যবহার দেখা যায়। বল্লভীর ষষ্ঠ খ্রিস্টাব্দ লিপিতে সামন্ত মহারাজ শব্দ ব্যবহার করা হয়েছে। ৪. বাণভট্টের কাদম্বরী নামক রচনায় অনুগত সামন্তের প্রভুকে একরকম প্রণাম দ্বারা আনুগত্য প্রদর্শনের কথা বলা হয়েছে। এর মধ্যে মাথা নিচু করে প্রণাম জানানো ছিল সর্বপ্রধান ও সর্বপ্রচলিত প্রথা। তারপর পদধূলি গ্রহণ ছিল আরেকটি স্বীকৃত প্রথা। এছাড়া প্রভুর ছত্রধারণ অথবা প্রহরীর কাজ প্রভৃতিও করতে হতো। বিদ্রোহের পর গলায় তরবারি বা কুঠার বেঁধে প্রভুর কাছে ক্ষমাভিক্ষা ছিল আরেক ধরনের আনুগত্য জ্ঞাপন। প্রভুর সঙ্গে সামন্তের সম্পর্কের উপর আনুগত্যের ধরন নির্ভর করত। সামন্ত শ্রেণীর আনুগত্য শর্তগুলো ছিল, সেগুলো কি? ঊর্ধ্বতন প্রভুর সেবার জন্য অধস্তন সামন্তদের যা করতে হতো তার কথাও বিভিন্ন শিলালিপি থেকে জানা যায়। পরাজিত রাজারা সাধারণত রাজ্যে ফিরে পাওয়ার পর সেই সকল সেবার শর্ত পালনে অঙ্গীকার করতেন, যথা ১. প্রভুর মাথায় ছাতা ধরা, ২. হাতে লাঠি নিয়ে প্রভুর দরজায় প্রহরীর কাজ করা, ৩. প্রভুর সামনে মন্ত্র উচ্চারণ করে তার শুভকামনা করা, ৪. নিজ কন্যা বা ভগিনীকে প্রভুর সঙ্গে বিবাহদান, ৫. নিজ শিশুপুত্রকে প্রভুর কাছে জামিন রাখা, ৬. বাণভট্টের মতে পরাজিত শত্রু মহাসামন্তকে আরও নানা প্রকার নিগ্রহমূলক সেবা করতে হতো, ৭. দরবারে যে সকল সামন্ত থাকত তাদের প্রভুর ছবি আঁকা, পাশা খেলা, বাঁশি বাজানো প্রভৃতি কাজ করতে হতো। এই সামন্ত প্রভু ঊর্ধ্বতম প্রভুকে কর ও রাজস্ব দিতে বাধ্য ছিল। সেই করগুলো ছিল: ১. নিয়মিত ভূমিকর, ২. যুদ্ধের সময় সেনা সাহায্য এবং ৩. অন্যান্য সেবা। রমিলা থাপার বলেছেন যে সামন্তরা রাজাকে কর পাঠিয়ে বাকি অর্থে সেনা পুষত এবং রাজার প্রয়োজন হলে সেই সেনা পাঠাত। কিন্তু এই মন্তব্য সাধারণীকরণ দোষে দুষ্ট। সপ্তম খ্রিস্টাব্দের আগে সামরিক সেবার প্রথা ছিল না। সপ্তম খ্রিস্টাব্দ থেকে সামন্ত প্রভুকে তার পদমর্যাদা অনুযায়ী হাতি ও ঘোড়া রাখতে দেয়া হতো। ৭২৭ খ্রিস্টাব্দে চীনা সূত্র থেকে জানা যায় যে এক ভারতীয় রাজার ৯০০ হাতি এবং তার সামন্তের ২০০ থেকে ৩০০ হাতি ছিল।
সর্বশেষে সামন্ত প্রথার ফলে কৃষকদের অবস্থা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। রমিলা থাপারের মতে শূদ্ররাই জমি চাষ করত এবং ফসলের একাংশ প্রভুকে দিতে বাধ্য থাকত। এই অর্থে সামন্তরা সেনাদল পুষত। ডক্টর আর.কে. শর্মা বলেছেন যে এই মন্তব্যের দ্বারা সামন্ত প্রথার অধীনে কৃষকদের অবস্থা পরিষ্কার বোঝা যায় না। ডক্টর শর্মার মতে কৃষকরা সামন্তপ্রভুর সম্পূর্ণ অনুগত থাকতে বাধ্য হতো। প্রভু ইচ্ছামতো কৃষককে উচ্ছেদ করতেন ও নতুন কৃষক বসাতেন। গুপ্ত ভূমি পট্টলি থেকে জানা যায় যে গুপ্ত কৃষকদের ভিস্তি বা শ্রম দিতে হতো। প্রভুরা প্রথামতো শ্রম বা বেগার আদায় করত। বলবীর লিপিগুলিও এই সাক্ষ্য দেয়। কারিগর শ্রেণীর উপর বাধ্যতামূলক বেগার আরোপ করা হতো। স্মৃতিশাস্ত্রে কারিগরদের মাসে 1 দিন করে শ্রমদান করতে বলা হয়েছে। 592 খ্রিস্টাব্দে একটি সনদে দেখা যাচ্ছে যে জোর করে বাধ্যতামূলক শ্রম বণিক নিগমগুলি কারিগরদের কাছে কর আদায় করত। এই বাধ্যতামূলক শ্রম দিতে হতো মধ্যযুগে দাস ও কর্মকারদের। সামন্ত প্রথার ফলে কৃষক কারিগর শ্রেণীকে এই শ্রম দিতে বাধ্য করা হয়। বাধ্যতামূলক শ্রম বা বেগারকে বলা হতো সভা ভিস্তি। বাদশাহনের কামসূত্রে চাষের কাজে ব্যাপক বেগার খাটানোর কথা জানা যায়। গ্রাম প্রধানরা তাদের স্বার্থে এই বেগার খাটাতো। এমনকি কৃষক রমণীরাও সুতা কাটা বাড়িঘরের কাজে বেগার খাটতে বাধ্য হতো। ক্ষেত্রস্বামী বা কৃষক ও কারিগররা সামন্ত প্রথার ফলে ও ভূমিদাস প্রথার ফলে ভূমিদাস বা অর্ধদাসে পরিণত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।